আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা কেমিস্ট্রির 6 নম্বর অধ্যায় মোল এবং মোলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে রাসায়নিক বিক্রিয়া এবং তার সমীকরণ কিভাবে লিখতে হয়, রাসায়নিক সমীকরণের সমতাকরণ কিভাবে লিখতে হয় এবং দুইটা উদাহরণ নিয়ে আমি সেটা আলোচনা করব। মোল ও রাসায়নিক সমীকরণ এবং এটা কি এবং এটা নিয়েও আমি একটা উদাহরণ দেব এবং সেটা নিয়েও আমি আলোচনা করব। তো প্রথম টপিক হিসেবে রয়েছে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। ওকে, তার আগে একটা কথা বলে নিই যে আমার এর আগের ভিডিও যারা দেখে আসছো এবং এই ভিডিও যারা দেখছো, যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে জানাতে পারো। ডিসক্রিপশনে ফোন নাম্বার, অ্যাড্রেস দুটাই দেওয়া আছে। ওকে, তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? ক্লাস 6 থেকে পড়ে আসতেছো, এখনও শেষ হয়নি, আবারও পড়ছো, ইন্টারমিডিয়েটে গিয়েও পড়বা। তো রাসায়নিক বিক্রিয়া কেমন? যেই বিক্রিয়ায়, দেখো রাসায়নিক বিক্রিয়া এক ধরনের বিক্রিয়া, যেই বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো, অর্থাৎ যারা বিক্রিয়া করছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থগুলো তাদের নিজ নিজ ধর্ম বা স্ব ধর্ম হারিয়ে নতুন একটা পদার্থ তৈরি করে, তখন সেই বিক্রিয়াকে বলি আমরা রাসায়নিক বিক্রিয়া। ব্যাপারটা কেমন? যে এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, ডেফিনেটলি এটা একটা গ্যাস। ওকে, এটা অক্সিজেন, এটাও একটা গ্যাস, এবং তারা কি তৈরি করছে? পানি। এটা কেমন? এটা কিন্তু তরল বা লিকুইড। তাহলে হাইড্রোজেন তার ধর্ম হারিয়েছে, অক্সিজেন তার ধর্ম হারিয়েছে, এবং তারা বিক্রিয়া করে কি তৈরি করেছে? আলাদা ধর্মের একটা পদার্থ তৈরি করেছে। তখন আমরা এটাকে কি বললাম? এটা একটা রাসায়নিক বিক্রিয়া, বিকজ ওই বিক্রিয়ক পদার্থগুলো তাদের ধর্ম হারিয়ে ফেলেছে। এই রাসায়নিক বিক্রিয়া লেখার আবার কিছু নিয়ম রয়েছে। আমি নিয়মটা এখানে আমার মতো করে লিখে নিয়েছি, তোমাদের এটা বুঝতে হবে না, আমি যা বলবো সেটা বুঝলেই চলবে। প্রথমেই কথা হচ্ছে যে বিক্রিয়ক পদার্থগুলো থাকবে বাম পাশে এবং উৎপাদক পদার্থগুলো থাকবে ডান পাশে। ব্যাপারটা কেমন? যে একটু আগে যেটা আমি লিখলাম, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার অক্সিজেন, এবং এটা হচ্ছে পানি। তাহলে বিক্রিয়ক পদার্থগুলো কোথায়? বাম পাশে, উৎপাদক পদার্থগুলো ডান পাশে। এটা এক নম্বর। এরপর বলল যে বিক্রিয়ক পদার্থগুলোর বিক্রিয়ক এবং উৎপাদকের মাঝখানে আমরা কি করতে পারি? এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা আমরা তীর চিহ্ন ব্যবহার করতে পারি। এটা বলে গেল। প্রথম হচ্ছে এটা যে বিক্রিয়ক পদার্থগুলো বাম পাশে, উৎপাদক পদার্থগুলো ডান পাশে থাকবে, এবং বিক্রিয়ক এবং উৎপাদকের মাঝখানে আমরা সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করব। ওকে, এরপর বলছে যদি একাধিক বিক্রিয়ক পদার্থ হয়, যদি একটা বিক্রিয়ক পদার্থ হয় সেক্ষেত্রে আলাদা। তোমাদের কাছে মনে হতে পারে একটা বিক্রিয়ক পদার্থ কিভাবে হবে? হতে পারে যদি এরকম থাকতো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা কিন্তু হয়তো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে একটা বিক্রিয়ক, তো একটা বিক্রিয়ক থাকা পসিবল, কিন্তু একটা বিক্রিয়ক থাকলে সমস্যা নেই। বাট যদি একের অধিক বিক্রিয়ক বা একের অধিক উৎপাদক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? প্রত্যেকটা বিক্রিয়কের মাঝখানে আমরা কি করব? যোগ চিহ্ন দেব। সেটাই বললো দ্বিতীয় কন্ডিশনে, যে যদি একাধিক বিক্রিয়ক পদার্থ হয় এবং একাধিক উৎপাদক পদার্থ হয়, সেক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদক পদার্থের মাঝখানে আমরা প্লাস সাইন ব্যবহার করব। এরপর হচ্ছে সমতা করা। সমতা মানে কি? এই পাশে যে কয়টা পরমাণু থাকবে, আমাকে এই পাশে সে কয়টাই পরমাণু রাখতে হবে। এখানে দেখো কয়টা পরমাণু? হাইড্রোজেনের 2টা পরমাণু, এখানে অক্সিজেনের 1টা পরমাণু। এখানে দেখো, এখানে হাইড্রোজেনের 2টা পরমাণু, এখানেও 2টা পরমাণু। ওকে, এখানে অক্সিজেনের 1টা পরমাণু, কিন্তু এখানে অক্সিজেনের কয়টা পরমাণু? 2টা। না, তাহলে তো হলো না। তাহলে আমাকে কী করতে হবে? এখানে অক্সিজেনের কয়টা বানাইতে হবে? 2টা বানাইতে হবে। আমি করে দিলাম 2। এইবার অক্সিজেন কয়টা হয়ে গেল? এখানে 2টা হয়ে গেল। এই জিনিসটা তোমাদের বুঝতে সমস্যা হয় কিনা আমি জানি না, আমি এর চেয়েও কঠিন যৌগগুলোতে ব্যাখ্যা করব, তবে তার আগে এটা করে আসছি। দেখো 2H2, এটা লেখার মানে কি? এটা লেখার মানে হচ্ছে এই H2 কয়টা? H2O কয়টা আছে? 2টা আছে। তার মানে এইরকম কয়টা আছে? এটা একটা H2O, এটা একটা H2O। তার মানে অক্সিজেন কয়টা আমাদের? 2টা। তার মানে এই 2টা আসলে এর সাথেও গুণ হয়ে যায়, ওর সাথেও গুণ হয়ে যায়। তার মানে এখানে হাইড্রোজেন এখন কয়টা হবে? 4টা। দেখো 2H2, H2O কয়টা? 2টা, রাইট? হাইড্রোজেন কয়টা? 2, 2 এ 4। তার মানে এই 2 দ্বারা এই 2 কে কী করতে হয়? আমাদের গুণ করতে হয়, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন তো 2টা ঠিক আছে, অক্সিজেন 2টা হলো, কিন্তু হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 4টা। বাট এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে এখানে দাও 2। তাহলে এবার কত হবে? 2 দুগুণে 4 হয়ে যাবে। তাহলে এই আমাদের সমতা হয়ে গেল। এখন তারা বলল যে যদি আমরা সমতা করেই ফেলি, তাহলে এখানে তীর চিহ্ন না দিয়ে আমরা কি দেব?
সমান চিহ্ন ব্যবহার করব। কিন্তু যদি আমরা সমতা না করি তখন আমরা কি ব্যবহার করতে পারবো? তীর চিহ্ন ব্যবহার করতে পারবো। অর্থাৎ তীর চিহ্ন যখন থাকবে তখন তুমি সমান করতেও পারো, নাও পারো। কিন্তু তুমি যদি এখানে সমান চিহ্ন ব্যবহার করো, তোমাকে অবশ্যই সমীকরণের উভয় পাশে মোট পরমাণুর সংখ্যা করে দিতে হবে সেম। এটা একটা ওকে। তারপর হচ্ছে তারা বললো যে ভৌত অবস্থা প্রকাশ করতে হবে। ভৌত অবস্থা মিন্স যেমন হাইড্রোজেন, এটা কি অবস্থায় স্বাভাবিকভাবে কেমন থাকে? গ্যাসীয় থাকে। তাহলে এখানে কি লিখে দেবা? জি, গ্যাসীয়। অক্সিজেন স্বাভাবিক অবস্থায় কেমন থাকে? গ্যাসীয়। তাহলে এখানে লিখে দিবা গ্যাস। পানি এটা স্বাভাবিক অবস্থায় কেমন থাকে? তরল। তাহলে এটাকে কি করে দিতে হবে? লিকুইড, রাইট? এল কিউ, এটা দ্বারা কি বোঝায়? এল কিউ। মনে নেই এল নাকি এল কিউ, আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি, হোয়াট এভার, একটু দেখে নিও। তো এটা হচ্ছে আমাদের ভৌত অবস্থা প্রকাশ করা। এখন আর একটা অবস্থা সেটা হচ্ছে অ্যাকুয়াস। অ্যাকুয়াস কি জিনিস? অ্যাকুয়াস হচ্ছে জলীয়। যেমন তুমি লবণ পানির মধ্যে মেশাচ্ছ, তাহলে ওখানে লবণ কি হয়ে থাকবে? পানির সাথে আয়নিত হয়ে থাকবে, জলীয় অবস্থায় থাকে। এটাকেই বলে আয়নিত অবস্থায় থাকার মানে হচ্ছে জলীয় অবস্থায় থাকা। এটাকে কিভাবে লেখা হয়? অ্যাকুয়াস। অর্থাৎ তারা জলীয় অবস্থায় আছে। এবং তখন সোডিয়াম এভাবে কি লেখা? একিউ লেখা হয়। সোডিয়াম ক্লোরাইড কি লেখা হয়? একিউ। যে সোডিয়াম ক্লোরাইড কীভাবে আছে? তারা জলীয় অবস্থায় আছে, অর্থাৎ তারা আয়নিত অবস্থায় আছে। এরপর হচ্ছে তাপ উৎপন্ন হওয়া। দেখো এখন হয়তো তোমরা জানো না, কিন্তু যখন 7 নম্বর অধ্যায় পড়াবো তখন দেখা যাবে যে কোনো একটা বিক্রিয়া, কোনো একটা বস্তু, কোনো একটা বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করার সময় তাপ উৎপন্ন করে। আবার বিক্রিয়া করাতে গেলে তাদেরকে তাপ দিতে হয়। এরকম হতে পারে কিভাবে? একটু ভালো করে বোঝো যে বায়ুমণ্ডলে কিন্তু অনেক অক্সিজেন আছে, অনেক হাইড্রোজেনও আছে। আসলে কি পানি উৎপন্ন হচ্ছে? না। যেমন একটা কাঠের টুকরা পড়ে আছে, হয়তো পোড়া একটা কাঠের টুকরা পড়ে আছে, তার মানে সেটা কার্বন। আর বায়ুতে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে, তাহলে কি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে? না। তাহলে বিক্রিয়া হওয়ার জন্য সে তাপ নিতেও পারে। আবার যখন তোমরা চুনকে পানির মধ্যে মেশাবা তখন কি হয়? দেখবো পানি টকবক করে ফুটতেছে, তার মানে সেখানে কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। তো এরকম হতে পারে কোনো একটা জায়গায় এমনিতেই বিক্রিয়া করে তাপ উৎপন্ন হতে পারে, আবার কোনো একটা জায়গায় বিক্রিয়া করার জন্য তোমাকে তাপ দেওয়া লাগতে পারে। তো এইগুলোকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় তাপ উৎপাদী, আর যে বিক্রিয়ায় তাপ দিয়ে বিক্রিয়া করাতে হয়, তাপ শোষণ করে সে বিক্রিয়া করে, সেটাকে বলা হয় তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া যদি হয় তাহলে তাদেরকে কীভাবে লিখতে হয় একটু দেখো। যে সাপোজ নাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এবং এখান থেকে কী তৈরি করে তারা? অ্যামোনিয়া, এবং তার সাথে সাথে তৈরি করে 92 কিলোজুল তাপ। এটা কি বোঝায়? যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তো তৈরি করে, তার সাথে সাথে ওরা কী উৎপন্ন করে? 92 কিলোজুল। তাহলে এইভাবে একটা রাসায়নিক সমীকরণ লিখে আমরা বলেও দিতে পারি যে এই বিক্রিয়ায় অ্যামোনিয়ার সাথে সাথে আরও 92 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে। এভাবে আমরা বিক্রিয়াটা দিতে পারি। আবার আরও একটা বিক্রিয়া একটু ভালো করে দেখো, নাইট্রোজেন অক্সিজেন, এখানে লিখলাম 180 কিলোজুল তাপ, এবং এখানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। ওকে, সমীকরণ সমাধান করছি না। তো এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন, যদি তোমরা এই দুইটাকে 180 কিলোজুল তাপ দাও তাহলে সে নাইট্রিক অক্সাইড তৈরি করবে। তার মানে এটা কি? তাপ শোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া। আর এটা কি? তাপ উৎপাদী। কারণ কি? এই অ্যামোনিয়া তো উৎপন্ন করছেই, তার সাথে সাথে আরও 92 কিলোজুল তাপও উৎপন্ন করছে। আর যদি এই নাইট্রোজেন আর অক্সিজেন থেকে যদি তুমি নাইট্রিক অক্সাইড পেতে চাও তাহলে কত দিতে হবে? 180 কিলোজুল তাপ তোমাকে দিতে হবে। তার মানে হচ্ছে এরা 180 কিলোজুল তাপ শোষণ করে নিয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তার মানে এটা শোষিত, মানে তাপহারী বিক্রিয়া। এটাকে অনেক সময় লেখা হয় ডেল এইচ দ্বারাও প্রকাশ করা হয়। তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ নেগেটিভ। কেন নেগেটিভ? কীভাবে বুঝবো যে ডেল এইচ নেগেটিভ হলে এটা তাপ উৎপাদী? কারণ উৎপাদী মানে কি? বের করে দেওয়া। যদি উৎপন্নই না হয় তাহলে বের করে দেবে কীভাবে? নেগেটিভ জিনিসটা কেন ব্যবহার করা হয়? বের করে দিতেই ব্যবহার করা হয়। তো ডেল এইচ 92 দিলে আমরা কি বুঝবো? যে হ্যাঁ, 92 কিলোজুল তাপ শক্তি সে বের করে দিচ্ছে, নেগেটিভ বের করে দিচ্ছে। তো উৎপন্ন না হলে বের করে দেবে কীভাবে? তার মানে কি? সেটা তাপ উৎপাদী বিক্রিয়া ছিল। আর এখানে ডেল এইচ কীভাবে দিতে হয়? তাপহারীর ক্ষেত্রে ডেল এইচ হয় তোমার পজিটিভ, তার মানে এটা তাপহারী বিক্রিয়া। প্লাস মানে কি? সে নেওয়া। এখানে 180 লিখে দেওয়া হয়।
তখন আর এখানে তাপের পরিমাণটা উল্লেখ করা হয় না, এই ডেল এইচটা এর পাশে আলাদা করে লিখে দেওয়া হয়, এই ডেল এইচটা এর পাশে আলাদা করে লিখে দেওয়া হয়, রাইট। তো এটা একটা রাসায়নিক সমীকরণ। এবং ডেল এইচ পজিটিভ দ্বারা আমরা বুঝি যে ওখানে তাপ দিতে হচ্ছে, যোগ করতে হচ্ছে, তার মানে কি সে তাপ নিচ্ছে, তার মানে তাপ শোষণ করছে, তার মানে তাপহারী বিক্রিয়া। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তো এটা একটা প্রসিডিউর। আবার কিছু কিছু বিক্রিয়ায় তোমরা দেখবা যে এভাবে লেখা থাকে যে ডেল সাইন ব্যবহার করা হয়, রাইট। কীরকম? সাপোজ এরকমই নাইট্রিক অক্সাইড যে তৈরি করবে, এখানে কি দেওয়া থাকে? ডেল। এই ডেল দ্বারা কি বোঝায় যে এই দুটাকে তাপ দিলেই তারা এটা উৎপন্ন করবে। তো এটা অনেক সময় কি প্রকাশ করে? ডেল প্রকাশ করে, মানে তাপ দিতে হচ্ছে এটা প্রকাশ করে। তো তাপ দিলেই তারা বিক্রিয়া করবে এটা প্রকাশ করে। এই ছিল মূলত রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ লেখার বেশ কিছু নিয়ম। আমি জানি তোমাদের কাছে এগুলো খুব সহজ মনে হয়, ক্লাস 8-7 থেকে শিখে আসছো। এখন আমরা সমীকরণের সমতাকরণ এটা একটু দেখব যে একটা সমীকরণের কিভাবে সমতাকরণ করতে হয়। সমতাকরণ মিন্স বিক্রিয়ক পদার্থতে মোট যে পরমাণুর সংখ্যা থাকবে, উৎপাদক পদার্থেও মোট একই পরিমাণ পরমাণুর সংখ্যা থাকবে। এটা কিভাবে করা হয় আমরা সেটা দেখব। তো প্রথমে এটা একটু দেখো যে সোডিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটো বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সোডিয়াম, বাট এখানে সোডিয়াম কয়টা? একটা। তার মানে অবশ্যই বিক্রিয়ায় সমতা করা নেই, কারণ এখানে দুইটা পরমাণু সোডিয়ামের, ওখানে একটা, সমতা হয়নি। আবার একইভাবে এখানে দেখো এখানে অ্যালুমিনিয়ামের কয়টা পরমাণু? দুইটা, ওখানে কয়টা? একটা। তার মানে এখানেও সমতা নেই। আমরা এখন চেষ্টা করব কিভাবে সমতা করা যায়। ওকে, যেহেতু এখানে দেখতেই পাচ্ছি আমরা দুইটা সোডিয়াম, তাহলে আমরা একটা কাজ করি, এখানে দিয়ে দিলাম 2। এতে করে দুইটা সোডিয়াম যেমন হলো, দুইটা ক্লোরিনও কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে দুইটা সোডিয়াম বোঝায় না, আমি একটু আগে সেটাই বুঝিয়েছি তোমাদেরকে। NaCl যদি এখানে 3 লেখা হয়, তার মানে এখানে কয়টা NaCl আছে? এরকম 3টা NaCl আছে। ওকে, তার মানে কি 3টা এখানে 3 দেওয়া মানে কি? সোডিয়াম যেমন 3টা হবে, রাইট, ক্লোরিনও অ্যাট এ টাইম কয়টা হবে? 3টা। তার মানে এই 3 দ্বারা তোমার এই যে এখানে যে সংখ্যাটা থাকে তাকে কী করে দিতে হয়? গুণ করে দিতে হয়, রাইট। আচ্ছা, আমরা দেখব, সমস্যা নেই। তো আমরা প্রথমে কি করলাম, এখানে দিলাম 2 গুণ করে। এতে করে কি হলো? সোডিয়াম তো 2টা হলো, বাট সমস্যা কোথায় হলো? ক্লোরিন কয়টা হয়ে গেছে? ক্লোরিনও 2টা হয়ে গেছে। তাহলে ক্লোরিন এখানে কয়টা? একটা। তো এখানে আমি করে দিলাম 2। এতে করে কি হলো? ক্লোরিন ঠিক হয়ে গেল। ওকে, এখন দেখি যে কার্বন কয়টা আছে আমাদের। কার্বন হচ্ছে এখানে একটা, কারণ এখানে কত? একটা। এখানে কার্বন কয়টা? একটা। ওকে, গুড। এখন আমরা অক্সিজেন দেখব। অক্সিজেন কয়টা? এখানে হচ্ছে 3টা। আর অক্সিজেনের দিকে কয়টা? এই যে এখানে 2টা, আর এই যে এখানে একটা। তার মানে অক্সিজেনও 3টা। তাহলে সম্পূর্ণ মিলে গিয়েছি। সুতরাং আমরা বলে দিলাম হ্যাঁ, এই সমীকরণ সমাধান হয়ে গেছে, সমীকরণ সমতাকরণ হয়ে গেছে। এখন এটা একটু দেখো, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি। তো এটাও তো সমতা নেই, আমরা সমতা করার চেষ্টা করছি। তো এখানে 2টা অ্যালুমিনিয়াম, আমি এখানেও করে দিলাম 2। এতে করে কি হলো আমাদের? এখানে অ্যালুমিনিয়াম 2টা হলো, বাট ক্লোরিন কয়টা হয়ে গেছে? ক্লোরিন হয়ে গেছে 6টা। আমি আবার ওই একইভাবেই তোমাদেরকে একটু বোঝাচ্ছি, বিরক্ত হয়েও না। ওকে, AlCl3 এখানে হচ্ছে 2। এর মানে হচ্ছে এরকম কয়টা আছে? এরকম আছে 2টা AlCl3, AlCl3। তার মানে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা। ক্লোরিন কয়টা? এখানে 3টা, এখানে 3টা। তার মানে ক্লোরিন হচ্ছে আমাদের মোট 6টা। আবার আমি এটাও বলতে পারি যে এই 3 দ্বারা এটাকে কি করে দেব? গুণ করে দেব। তাহলেই আমি মোট পরমাণুর সংখ্যা পেয়ে যাব, যার অর্থ এটা দাঁড়াচ্ছে যে ক্লোরিন হচ্ছে আমাদের 6টা। গুড, ক্লোরিন 6টা। এখানে ক্লোরিন কয়টা? একটা। তাহলে এখানে দাও তুমি 6 গুণ করে। তাহলে এখন ক্লোরিন কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল। কিন্তু সাথে সাথে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 6টা। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। তাহলে এখানে দাও 3। তার 3 দোকানে এবার কত হয়ে যাবে? 6। তার মানে হাইড্রোজেন 6টা, বাট অক্সিজেন কয়টা? 3টা। অক্সিজেন যদি ডান পাশে 3টা হয়, এ পাশে কয়টা? এখানে অক্সিজেন 3টা। তার মানে এবার আমি বলতে পারি যে হ্যাঁ, অ্যালুমিনিয়াম 2টা, এ পাশে 2টা, ক্লোরিন এ পাশে 6টা, এ পাশে 6টা, তারপরে হাইড্রোজেন এ পাশে 6টা, ও পাশেও 6টা, অক্সিজেন এ পাশে 3টা, ও পাশে 3টা। সুতরাং সমীকরণের সমতা হয়ে গিয়েছে। তো এইভাবেই মূলত সমীকরণের সমতাটা করতে হয়, এবং এই সমীকরণ সমতা করাটা খুব জরুরি যখন তোমরা তাপের হিসাব নিকাশ করবা আর কি।
এটা 8 নম্বর অধ্যায়ে আসবে। এবং যখন সমতা হয়ে যাবে তখন তোমরা ইচ্ছা করলে এখানে সমান সাইন ব্যবহার করে যেতেই পারো। আদারওয়াইজ তোমরা সমতা যদি না করতে চাও তাহলে তীর চিহ্নটা ব্যবহার করো, তাহলে তীর চিহ্ন ব্যবহার করতে হবে। তবে সমীকরণ সমতা করার অভ্যাসটাই কিন্তু সবচেয়ে ভালো এবং সমীকরণ সমতা করাই উচিত। এরপর মৌল ও রাসায়নিক সমীকরণ। ওকে, এখানে নতুন একটা শব্দ আসছে, সেটা হচ্ছে স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমেট্রি, হোয়াটএভার। তো স্টয়কিওমেট্রি কী জিনিস? এটা হচ্ছে রসায়নের একটা শাখা, যেই শাখায় মূলত কী পরিমাণ বিক্রিয়ক থেকে কী পরিমাণ উৎপাদক পাওয়া যায়, অথবা কী পরিমাণ উৎপাদক ভেঙে কী পরিমাণ বিক্রিয়ক পাওয়া যায়, এই জাতীয় আলোচনা করা হয় আর কি, রাইট? আমি আবারও বলছি, কী পরিমাণ বিক্রিয়ক থেকে আমরা কী পরিমাণ উৎপাদক পাব, এই জিনিসগুলো নিয়ে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে মূলত বলা হয় স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি। দেখো, রসায়ন খুব ছোটোখাটো একটা ব্যাপার নয়, এটা বৃহৎ একটা ব্যাপার, এটা বিশাল একটা ব্যাপার। সুতরাং সব কিছু আসলে একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ করলে সেই বই নিয়ে ঘুরে বেড়ানোর জন্য আরও 2-4টা মানুষ লাগবে। তো এই জন্য আসলে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। যেমন বায়োলজিতে তোমরা এটা সবচেয়ে পরিচিত, দেখবে যে ফিজিওলজি, মরফোলজি, তারপর হচ্ছে ফিজিওলজি অঙ্গ সংস্থানবিদ্যা, তারপর হচ্ছে তোমাদের সাইটোলজি, এমব্রায়োলজি, ফিশারিজ, বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে, রাইট? যেমন টেক্সোনমিতে কী নিয়ে আলোচনা করা হয়? শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়। কারো যদি জানতে মন চাই যে এই উদ্ভিদ এবং প্রাণীকে কত ভাগে ভাগ করা হয়েছে, কি কার উপরে কোন কোন বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে, তো তাকে আমি বলবো তুমি গিয়ে টেক্সোনমির উপরে একটা বই কিনে নিয়ে আসো, তাহলে তুমি সব জানতে পারবা। ওকে, তো স্টয়কিওমেট্রি হচ্ছে তোমার কেমিস্ট্রির একটা অংশ, যেই অংশে কী পরিমাণ বিক্রিয়ক থেকে কী পরিমাণ উৎপাদক পাওয়া যাবে সেই নিয়ে আলোচনা করা হয়। এই পার্টটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এইটার সাথে সাথে এই কয়েকটা ম্যাথমেটিক্স আমি করে দেবো, এবং এই অধ্যায়ের অঙ্ক পারার জন্য তোমাদের এগুলো বোঝাটা খুব জরুরি। ওকে, এখানে দেখো ম্যাগনেসিয়াম, এটা অক্সিজেন কখনোই শুধু ও থাকে না, অক্সিজেন গ্যাস আকারে থাকে, দ্বিপরমাণুক আকারেই থাকে, সুতরাং এভাবেই তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, সমতা আছে, দেখো তো 2টা অক্সিজেন পরমাণু, এখানে একটা, তার মানে সমতা নেই। তুমি এটা কি করে দাও? 2 করে দাও। 2 করে দিলে এখানে ম্যাগনেসিয়ামও হয়ে গেল 2টা, অক্সিজেন এপাশে 2টা, ওপাশে 2টা। ওকে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম 2টা এপাশে করে দাও 2। এখন এখান থেকে আমরা বিভিন্নভাবে এটাকে লিখতে পারি, যে সেটা হচ্ছে, দেখো এখানে যদি একটা ম্যাগনেসিয়াম থাকতো, আমরা বলতাম এটা 1 মোল, কিন্তু এখানে কয়টা ম্যাগনেসিয়াম আছে? 2টা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 মোল ম্যাগনেসিয়াম। এটা এখানে কিভাবে লিখতে পারি? 1 মোল। এটাকে কিভাবে লিখতে পারি? 1 মোল। এটাকে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, এটা তোমাদেরকে বুঝতে হবে। এটা কিন্তু 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, এটা হচ্ছে 1 মোল অক্সিজেন অণু, রাইট? ওকে, এটা আমরা লিখতে পারলাম। এবং এখান থেকে আমরা কি বলতে পারি? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, রাইট? কোনো সন্দেহ নেই, কারণ ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 1 মোল, সামনে কত আছে? 2, তাহলে এটা 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা মোলে প্রকাশ করতে পারলাম। এরপর আমরা কিসে প্রকাশ করব? আমরা একটু অণুতে প্রকাশ করি, না পরমাণু সংখ্যায় প্রকাশ করি। যে এটা তো ম্যাগনেসিয়ামের 1 মোল, 1 মোলের মধ্যে কী সংখ্যক পরমাণু থাকে? 6.02 গুণ 10⁻23। যদি এটা বুঝতে সমস্যা হয়, এই অধ্যায়ের 1 নম্বর টপিক দেখে আসো, মোল নিয়ে আমি ওখানে বিস্তারিত কথা বলেছি, খুব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো একটা ম্যাগনেসিয়াম, তার মানে এখানে কত সংখ্যক থাকবে? 2 × 6.02 × 10⁻23 সংখ্যক ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে, রাইট? কারণ একটা ম্যাগনেসিয়ামের মধ্যে থাকে 6.02, তাহলে 2টা ম্যাগনেসিয়াম, তাহলে 2 × 6.02 পরিমাণ থাকবে, এটা খুবই স্বাভাবিক। এখানে কত থাকবে? যেহেতু এটা 1 মোল অক্সিজেন অণু, তার মানে 6.02 × 10⁻23টি অণু থাকবে, রাইট? এইগুলো যদি বুঝতে একটু সমস্যা হয়, একটুও যদি ঝামেলা হয়, 1 নম্বর পার্ট নম্বর 1 দেখে আসো। এটা হচ্ছে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, তার মানে এখানে কত থাকবে? 2 × 6.02 × 10⁻23টা অণু, কারণ এটা আসলে একটা অণু। এটাকে আরও কীভাবে লেখা যায়? গ্রামে লেখা যায়, যে একটা ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24, তাহলে 2টা ম্যাগনেসিয়ামের ভর কত হবে? 48 গ্রাম, রাইট? এখানে অক্সিজেনের ভর কত হবে? ডেফিনেটলি হবে 32 গ্রাম। এটা প্লাস দিয়ে লিখে যায়, হ্যাঁ, প্লাসে দিই, সেটাই ভালো। ওকে, এবং এখান থেকে তোমার কি হবে?
যে ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর একটু বের করো, যে হচ্ছে কি আমাদের 2 ইন্টু ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের 24 প্লাস অক্সিজেন 16, তার মানে হচ্ছে 24 16 40, 80 গ্রাম। এতগুলো লেখার অর্থ কি জানো? তোমাদেরকে কিছু জিনিস আমি এখন বোঝাবো। এই ব্যাপারটা কি বোঝায় জানো? যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এই ইকুয়েশনটা কি প্রকাশ করছে? যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, রাইট? একইভাবে আমরা বলতে পারি যে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল ম্যাগনেসিয়াম অণুর সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। দেখো আমরা কি করছি? হিসাব করছি যে কি পরিমাণ বিক্রিয়ক থেকে কি পরিমাণ উৎপাদক পাওয়া যায়। তার মানে আমরা এখন স্টয়কিওমেট্রিতে আসি। ওকে, তো এখন আমরা কি করব? ওই অঙ্কগুলো একটু করব। তার আগে বেশ কিছু কথা আমি বলে নেব। যখন আমরা বলি যে H2O2, এটা কি H2O, সমীকরণের সমতা করতে হবে। হ্যাঁ, করতে হবে। এখানে কত? একটা অক্সিজেন পরমাণু, এখানে 2টা, তাহলে এখানে দেওয়া 2, এখানে দিতে হবে 2। তার মানে এটা কত হচ্ছে দেখো তো? এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে 2 × 4 অর্থাৎ 4 গ্রাম হাইড্রোজেন, রাইট? এটা হচ্ছে তোমার 32 গ্রাম অক্সিজেন, রাইট? এটা কত? 18 দোকানো 36 গ্রাম পানি। তার মানে আমরা বলতে পারি যে 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 36 গ্রাম পানি তৈরি করে। এখন আমরা এই ম্যাথমেটিক্স, এই 3টা ম্যাথমেটিক্স আমরা একটু দেখব। প্রথমটা হচ্ছে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ওকে, 5 গ্রামের ব্যাপারটা পরে আসছি আমরা। আমাদের কাজ হচ্ছে মূল ইকুয়েশনটা আগে লেখা ফেলা। আমাদের মূল ইকুয়েশন লিখতে হবে। ওকে, সেটা কেমন? যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড অবশ্যই আমাদেরকে সমতা করতে হবে। ওকে, এখানে ম্যাগনেসিয়াম 2টা এখানে করে দাও 2, এবং এখানেও তার মানে করে দিতে হবে 2, রাইট? সম্পর্ক কোথায় দেখো? সবগুলো গ্রামে, রাইট? কত গ্রাম তৈরি করবে? গ্রামে। তাহলে এখানে এটা কত গ্রাম দেখো তো? 2 ইন্টু ম্যাগনেসিয়ামের ভর 24, দ্যাট মিনস 48 গ্রাম। এটা কত গ্রাম? এটা হচ্ছে আমাদের 32 গ্রাম। আর এটা কত গ্রাম? ডেফিনেটলি আমাদের 80 গ্রাম, একটু আগেই দেখে আসলাম। তার মানে ব্যাপারটা কেমন? যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম সবসময় 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রামের সাথে বিক্রিয়া করে? সবসময় 32 গ্রামের সাথেই বিক্রিয়া করে। এখন দেখো, এই জিনিসটা থেকে একটা জিনিস তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আমি, যে 48-এর দ্বিগুণ কত হয়? 48 × 2 করলে কত হবে দেখো তো? 6, 4 দোকান 96 গ্রাম। তো 96 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? 96 গ্রাম বিক্রিয়া করবে 64 গ্রাম। 96 গ্রাম ম্যাগনেসিয়াম 64 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এটাই তো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে 96 গ্রাম অক্সিজেন মানে 96 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রামের সাথে বিক্রিয়া করবে? 64 গ্রামের সাথে বিক্রিয়া করবে, স্বাভাবিক কথা। এখন তুমি যদি কখনো এমন করো যে তুমি সাপোজ 100 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়েছো, 100 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়েছো, বাট অক্সিজেন দিলা হয়তো তুমি 50 গ্রাম, তাহলে কি লাভ হবে? লাভ হবে না। শুধু কতটুকু হবে? এর 48 গ্রাম ওর 32 গ্রামের সাথে বিক্রিয়া করবে, এবং এর ভালো করে দেখো, এর 48 গ্রাম প্রথমে ওর 32 গ্রামের সাথে বিক্রিয়া করবে। ওর এখনও বেঁচে যাবে কত? ওর এখনও বেঁচে যাবে হচ্ছে গিয়া 52 গ্রাম। এই 52 গ্রাম থেকে আবার কত গ্রাম বিক্রিয়ায় যেতে চাইবে? 48 গ্রাম যেতে চাইবে, এবং 48 গ্রামের জন্য আবার আর কত গ্রাম দরকার হবে? 32 গ্রাম। কিন্তু তুমি দিয়েছো কত? 50 দিয়েছো। 50-এর মধ্যে 32 তো আগেই শেষ হয়ে গেছে, আর আছে কত? 18। তো এই 48 গ্রাম কি অক্সিজেন 18 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারবে? না, পারবে না। সুতরাং এটা ওই রকমই রয়ে যাবে। এটাই বোঝাচ্ছে এখানে যে 48 গ্রাম বিক্রিয়া করে মূলত 32 গ্রামের সাথে। আমাদের ব্যাপারটা কেমন ছিল? এগুলো যখন আমি মানে তোমার
সৃজনশীল করাবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আমরা মূল ইকুয়েশন থেকে দেখতেছি যে 48 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তো 5 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে প্রশ্ন। তো মূল ইকুয়েশন থেকে তো আমরা এটা বলতেই পারি যে হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। 1 গ্রাম ম্যাগনেসিয়াম কতটুকুর সাথে বিক্রিয়া করবে, 32/48, রাইট। 5 গ্রাম ম্যাগনেসিয়াম কতটুকুর সাথে বিক্রিয়া করবে, 32 × 5/48, এটাই অ্যান্সার। ওকে, এইরকমই প্রশ্নটা করা হয়েছিল। এরপরে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে কত গ্রাম অক্সিজেন সরবরাহ করলে, দেখো ভালো করে দেখো প্রশ্নটা বুঝো। 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে কত গ্রাম অক্সিজেন সরবরাহ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। আমাদের মূল ইকুয়েশনটা কেমন ছিল, আবার আগেরটাই লিখতে হবে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে তোমার 2, সমতা করতে হবে আমাদের 2, 48 গ্রাম, এটা হচ্ছে আমাদের 32 গ্রাম, এবং এটা হচ্ছে আমাদের 80 গ্রাম, রাইট। প্রশ্ন হচ্ছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে। এখানে তো 48 গ্রাম 32 গ্রামের সাথে বিক্রিয়া করে, যদি বলি আমরা 40 গ্রাম, তার মানে কি আর 32 লাগবে নাকি 32 একটু কম লাগবে, অবশ্যই কম লাগবে। যদি বলি 8 না 32 নয়, আমাদের হচ্ছে 20 গ্রাম ম্যাগনেসিয়াম, 20 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে কি 32 গ্রাম লাগবে নাকি তার চেয়ে আরও কম লাগবে, আরও কম লাগবে, এটাই ব্যাপার। তো তারা বললো যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। মূল ইকুয়েশনটা আমরা লিখব যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। আমাদের সবসময় মূল ইকুয়েশনটা লিখতে হবে এবং এর সাথে আমরা ওই উপাত্তগুলো তুলনা করব। ওকে, 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 1 গ্রাম ম্যাগনেসিয়াম 32/48 এত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বলছে 2 গ্রাম, তাহলে এখানে লেখো 2, 32 × 2/48, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরের অঙ্কটা দেখো একটু ভিন্ন রকম, বলছে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন করা যাবে। অ্যামোনিয়া মানে কি, অ্যামোনিয়া মানে হচ্ছে NH3, রাইট। তারা বলছে 5টি নাইট্রোজেন অণু থেকে কয়টি অ্যামোনিয়া অণু উৎপন্ন করা যাবে। অ্যামোনিয়া কী দিয়ে তৈরি হয় আমরা তাই দেখি, নাইট্রোজেন, হাইড্রোজেন, আর এই জায়গায় এটাই হচ্ছে আমাদের অ্যামোনিয়া। আমাদের অবশ্যই কি করতে হবে, সমতা করতে হবে, রাইট। এদিকে 2টা নাইট্রোজেন, আমরা ওদিকে করে দিলাম 2টা নাইট্রোজেন, এতে করে হাইড্রোজেন হয়ে গেল 6টা, এখানে দিয়ে দিলাম 3, সমীকরণ কমপ্লিট। এখন দেখো তো এখন কোথায় আছে, কতটি, মানে আমাদের সংখ্যায় যেতে হবে, গ্রামে আর নেই। এখানে কতটি নাইট্রোজেন অণু, 6.02 গুণ 10⁻23টি নাইট্রোজেন অণু, তাতে কোনো সন্দেহ নেই। যদি সন্দেহ থাকে 1 নম্বর পার্ট আগে দেখে আসো, অযথা অভিযোগ করে কোনো লাভ হবে না। ওই পার্ট দেখে আসে যদি না বোঝো তাহলে এখানে আমাকে বলো। আর এখানে হাইড্রোজেনের যেহেতু ব্যাপারটা নাই, হাইড্রোজেনের কোনো কাজ নেই, তারপরে আমি এখান থেকে এটা লিখতে পারি যে এখানে কতগুলো হাইড্রোজেন অণু আছে। দেখো 3H2, এটা হচ্ছে 1 মোল, কিন্তু সামনে 3 দেওয়ার মানে এটা কয় মোল, 3 মোল। তো 1 মোলের মধ্যে যদি 6.02 গুণ 10⁻23টি থাকে, তাহলে 3 মোলের মধ্যেও 3 × 6.02 × 10⁻23টি থাকবে, খুবই স্বাভাবিক। ওকে, এবং এখানে এটা আমাদের কি আছে, অ্যামোনিয়া। এটা অ্যামোনিয়ার কয় মোল, 1 মোল। 1 মোলের মধ্যে 6.02 × 10⁻23টি থাকে। 3 মোলের মধ্যে কত থাকবে, 2 মোলের মধ্যে কত থাকবে, 2 × 6.02 × 10⁻23টি, এটা কি অণু, রাইট। এখন আমরা লিখতে পারি এভাবে যে এইটা থেকে আমরা লিখতে পারি যে তারা বলছে 5টি নাইট্রোজেন অণু থেকে, তো এতটি নাইট্রোজেন অণু থেকে এতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন করা যায়। ভালো করে বোঝো যে এতটি নাইট্রোজেন অণু থেকে এতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন করা যায়, এটা তো আমরা লিখতেই পারি, আমাদের ইকুয়েশন তো তাই বলছে। ইকুয়েশন বলছে এতটি নাইট্রোজেন অণু এবং এতটি হাইড্রোজেন অণু মিলিয়ে এতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়। আমরা এভাবেও বলতে পারি যে এতটি হাইড্রোজেন অণু থেকে এতটি অ্যামোনিয়া অণু তৈরি হয়।
এভাবেও বলতে পারি এতটি নাইট্রোজেন অণু থেকে এতটি অ্যামোনিয়া অণু তৈরি হয়। তারা বলছে যে 5টি অ্যামোনিয়া অণু থেকে কয়টি হবে। তো আমরা মূল ইকুয়েশনটা আগে লিখি যে 6.02 গুণ 10⁻23টি থেকে 3টি N2 থেকে অ্যামোনিয়া কতটুকু হয়, 2 × 6.02 × 10⁻23টি হয়, রাইট। একটি থেকে কতগুলো হয়, একটা নাইট্রোজেন অণু থেকে কতগুলো অ্যামোনিয়া পাবো আমরা, 2 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই এটা বললো 5টি নাইট্রোজেন অণু থেকে, তাহলে এখানে দাও 5, কি হবে 2 × 6.02 × 10⁻23 × 5 ডিভাইডেড বাই 6.02 × 10⁻23, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট। এখন তোমাকে যদি বলতো যে 5টি নাইট্রোজেন অণু থেকে নয়, 5টি নাইট্রোজেন অণু থেকে নয়, তোমাকে বললো যে 5টি হাইড্রোজেন অণু থেকে, কি বললো 5টি হাইড্রোজেন অণু থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এতটা হাইড্রোজেন অণু থেকে 2 × 6.02 × 10⁻20, আমরা দেখতে পাচ্ছি যে এতটা হাইড্রোজেন অণু থেকে এতটা অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়। আমরা একইভাবে ওইভাবেই লিখব, এতটি হাইড্রোজেন অণু থেকে অ্যামোনিয়া হয় 6.02 × 10⁻23টি, 2 × এতটি অ্যামোনিয়া, রাইট। একটি থেকে কত হয় দেখি তো, একটি হাইড্রোজেন অণু থেকে কতগুলো হয়, 2 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই এটা 3 × 6.02 × 10⁻23 আমাকে বললো যে 5টি হাইড্রোজেন অণু থেকে। এখন এখানে বসে যাবে জাস্ট 5টি হাইড্রোজেন অণু থেকে উৎপন্ন হয় 2 × 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই 3 × 6.02 × 10⁻23, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো আমি একটু দ্রুত বোঝালাম, কারণ এই জাতীয় অঙ্ক আমাকে আবার করাতে হবে সৃজনশীলে গিয়ে। তবে আমার মনে হয় এগুলো তোমাদের জন্য বোঝাটা খুব বেশি কঠিন নয়, এই জন্য একটু দ্রুত বুঝিয়েছি। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবো, তবে তার আগে আরও 2-1বার করে দেখে নিও। তো এই ছিল মূলত আজকের টপিক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সে পর্যন্ত তোমরা সবাই। আসসালামু আলাইকুম।